আমরা নিরপেক্ষ নই, আমরা মুক্তিযুদ্ধের পক্ষে। শুধু দর্শক শ্রোতা, দৃষ্টিকোণ একাত্তরের পক্ষ থেকে আপনাদের স্বাগত জানাই। আমাদের সাথে আজকে আলোচনায় যুক্ত হয়েছেন রাজনৈতিক বিশ্লেষক এনায়েত কবির। এনায়েত ভাই, আপনার অনেক পরিচয় আছে, কিন্তু আমি আপনাকে একটা পরিচয় দিলাম, সেটা হচ্ছে রাজনৈতিক বিশ্লেষক। আর্মিরা সবসময় চেষ্টা করে পাকিস্তানের মতো যে আচ্ছা তারা পাওয়ারের কাছাকাছি যায়, এবং সবসময় শুনি আর্মির একটা আর্মি ঠিক না, আমরা মানুষ মনে করে আর্মি, আসলে তো সে সরাসরি একটা সংগঠন আছে যারা নাকি প্রধানমন্ত্রীর সাথে লিঙ্ক, তারা রাষ্ট্রপ্রধানের সাথে। কিন্তু আপনার মনে হয় না যে এই যে ইউনুসের 5ই অগাস্ট, ইউনুস আসা, তৃতীয়টা শক্তির উত্থান হওয়া, যার সাথে এই যে জামাত, বহির্বিশ্ব, বাংলাদেশের ভিতরে যারা ডিপ স্টেট বলে তারা, মানে এলিট সোসাইটির একটা বৃহৎ অংশ, 12ই ফেব্রুয়ারি নির্বাচনের মধ্য দিয়ে তারা বোধহয় আরেকবার পিছিয়ে যাওয়ার মতো অবস্থায় কি গেছে, এটা কি আপনি মনে করেন? পিছিয়ে গেছে না। মানে তাদেরকে একটু হার হয়েছে সেটা হচ্ছে সাময়িকভাবে তারা। আপনাকে বুঝতে হবে যে এইটা 75 সালের আগে থেকেই আছে, কিন্তু 75 সাল থেকে মানে যে কারণে তো বঙ্গবন্ধু বাসা করতে গেলেন, সেটা হচ্ছে কর্ণী পুঁজিবাদের একটা উত্থান হচ্ছে হ্যাঁ, আপনার 71। হ্যাঁ, তো ওই 71-এর পরে যখন কর্ণী পুঁজিবাদের একটা উত্থান হচ্ছিল, বৈশ্বিক ভাবেই হচ্ছিল, তো বাংলাদেশে সেটির একটা বড় উত্থান হলো। তো 75 সালের পর থেকে ক্রমাগত ভাবে 1990-র মধ্যে কিন্তু বাংলাদেশে কর্ণী পুঁজিবাদ একদম গেড়ে বসছে। শুধুমাত্র কোন জায়গাটায় বাদ ছিল হচ্ছে ক্ষুদ্র কৃষকদের ক্ষুদ্র কৃষকদের, যে সামষ্টিক পুঁজি, হ্যাঁ, যে বিনিয়োগ, হ্যাঁ, সেটি তো আসলে ইনফর্মাল ইকোনমির পার্ট বাংলাদেশ, এবং সেই অর্থনীতিটাই কিন্তু বাংলাদেশকে বাঁচিয়ে রাখে। হ্যাঁ, আপনার রাষ্ট্রীয় অর্থনীতি বাংলাদেশকে বাঁচিয়ে রাখে। না, হ্যাঁ, তখন এই রাষ্ট্রীয় অর্থনীতির সঙ্গে যে কর্ণী পুঁজিবাদের সম্পর্ক, সেই জন্যই তো আপনার ক্ষমতা নিয়ে এত কামড়াকামড়ি মারামারি। হ্যাঁ, রাইট। মানে রাষ্ট্র দখল করতে পারলে কি হবে, আমি টেন্ডারটা জিতবো, রাষ্ট্র দখল করতে পারলে আমি এই প্রজেক্টটা নিব। হ্যাঁ, ঠিক আছে, এই ক্ষমতার কাছাকাছি থাকতে পারলে আমি প্লট পাবো, আমি এই লাইসেন্স পাবো। বালুর ঘাটটা নিব। হ্যাঁ, হ্যাঁ। তো এই কর্ণী পুঁজিবাদের যে উত্থান, এই উত্থানের ফলেই যে একটা গোষ্ঠীতন্ত্র আপনার আছে, সেটা সামরিক বেসামরিক মিলিয়ে। হুম, সেখানে গ্রুপ অফ পিপল আছে ফ্রম আর্মি, যারা যখন পদে আসেন তারা না, যুক্ত কিন্তু হয়েছে। তাহলে যে বলে যে ইউনূস অনেক দিন থাকতে তারপরে চেয়েছিল। আপনার এই যে জুডিশিয়ারি, তারপরে ধরেন আপনি এই যে সিভিল প্রশাসন, আর হচ্ছে এই যে ক্ষমতার সাথে থেকে যারা একটা বিপুল পুঁজি গঠন করতে সক্ষম হয়েছে, হ্যাঁ, যেটাকে আমরা লুটেরা পুঁজি। লুটেরা গোষ্ঠী। হ্যাঁ, এই 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 গোষ্ঠীটা হচ্ছে যে কোনো সরকারকে পরিচালিত করছে, গতিপথ করতে দিচ্ছে। আওয়ামী সরকারকেও, আওয়ামী সরকারের খুব প্রিয় পাত্র হয়ে উঠেছিল এই গোষ্ঠী, অনেক তাই না? অনেক। কিন্তু এনায়েত ভাই, আমি তাহলে তাহলে একটা অন্য প্রসঙ্গে যাই। আপনারও তো সময় নেই, আপনি বলেছেন একটা সময় পরে চলে যাবেন। তাহলে একটা কথা আমরা একটু যদি আহ, আর্মির বিষয়টা, কারণ আমার মনে হয় যে আর্মি বা সেনাবাহিনীর বিষয়টা আপনি অনেক ভালোভাবে স্টাডি করছেন, এখনো আমি যতদূর আপনার সাথে কথা হয় আপনি অনেক কাজের প্রজেক্ট করছেন, মানে প্রজেক্ট মানে অনেক কিছু গবেষণা করছেন, সেটা মানুষ আবার প্রজেক্ট বলতে কি বুঝবে। এই যে জিয়াউল হাসান, ওনার প্রতি কিন্তু একটা মানুষের, সাধারণ মানুষের প্রচন্ড পরিমাণে আগ্রহ এবং সফটনেসও আপনি যদি খেয়াল করেন, শুনতে পান কিনা আমি জানি না, একটা সহানুভূতি, একটা ভালোবাসা এবং বিশ্বস্ততা, যে 5ই অগস্টের পরে সব চারিদিকে এত ট্রেইটর দেখা যাচ্ছে, যে ওখানে মনে হচ্ছে জিয়াউল হাসানদের মতো লোককে মানুষ ট্রাস্ট করতে চাচ্ছে, এরা বোধহয় শেষ মুহূর্ত পর্যন্ত চেষ্টা করেছে। কিন্তু ওনার যে কোর্টটা চলছে, ওনার যে কেসটা চলছে, এইটাকে নিয়ে আপনি কি কিছু বলতে চান? আপনি তো আমি যতদূর জানি আপনার সাথে আচ্ছা, কাজও এখানে করছেন। এখানে হচ্ছে প্রথমত চারটি মামলা সম্পর্কে আমি জানি। জি। হুম,
তো সেই 4টি মামলা মানে কোর্ট কন্টেম্প্ট হবে না এরকম ভাষায় আমাকে বলতে হবে। হ্যাঁ হ্যাঁ, ওই জন্য আমি হ্যাঁ, একটু তো সেটা হচ্ছে এই সুপারফিশিয়াল প্রশ্ন 4টি করলাম। মামলার আসলে কোনো আহ, আপনি যদি মানুষের বানানো গল্প যে হ্যাঁ আমি দেখেছি, এছাড়া বাকি কোনো প্রমাণ করতে পারবে বলে মনে হয় না। ঠিক আছে? আচ্ছা, কারণ যেসব আহ, মানে হত্যা মামলার কথা বলা হচ্ছে, ওই যে আমি আপনাকে বললাম যে একজন গার্ডকে খুন খুন করলে জেল হতে গেলাম। ঠিক আছে? আচ্ছা, এখন ধরেন আমি খুব তর্কের খাতিরে একটা প্রসঙ্গে গেলাম, যে ধরেন জিয়াউল হাসানরা সুন্দরবনের এই এত বড় একটা জলদস্যু গোষ্ঠীকে নির্মূল করেছে। তো এরা যখন রাষ্ট্রের পক্ষে কাজ করেছে ভাই, এই যে যারা আপনার জলদস্যু, যারা আপনার লুটেরা, যারা আপনার নানাবিধ অপরাধের সঙ্গে যুক্ত, তারা তো ক্ষতিগ্রস্ত হয়েছে। হ্যাঁ, এখন তাদেরকে যদি আপনি রিকগনাইজ করেন যে তারাই হচ্ছে মহা নন স্টেট অ্যাক্টররাই মহা স্টেট অ্যাক্টর, হ্যাঁ, আর স্টেট অ্যাক্ট করতে গিয়ে জিয়াউল হাসানরা হচ্ছে দেশদ্রোহী, হ্যাঁ, রাষ্ট্রদ্রোহী, তাহলে তো বিবেচনার জায়গাগুলো তো থাকতে হবে, তাই না? এখন এই কোর্টটার নিয়ন্ত্রণ কার হাতে, সেটা আমি আপনি আলোচনা না করি, আমরা সবাই দেখি। হুম, এই জুরিসডিকশনটা খুব স্পষ্ট। 1971 সালে যুদ্ধ অপরাধীদের জন্য আইন করে গঠিত একটি আদালত। আপনি কি করেছেন, সেটার আইন সংশোধন করেছেন, সংশোধন করে সেই আদালতে এদেরকে নিয়ে গেছেন। জিয়াউল হাসানের জন্য তো কোর্ট মার্শাল ছিল, কারণ সে যা অ্যাক্ট করেছে আইদার র্যাবে থেকে করেছে অথবা সেনাবাহিনী থেকে করেছে। সেনাবাহিনী এবং থেকে র্যাবে করেছে। যাওয়ার পরও প্রত্যেকটা আর্মি অফিসার যখন সেনাবাহিনী থেকে অন্য সংস্থায় কাজ করে, সে কিন্তু সেনাপতির আন্ডারে থাকে। হ্যাঁ, তার ছুটি ছাটা অমুক সবকিছু সেনাপ্রধানের নিয়ন্ত্রণ। শুধুমাত্র চাকুরি থেকে বরখাস্ত করা যাবে। ঠিক আছে? আমার কথা হলো জিয়াউল হাসান একা একা সব করেছে, একা। ওনাদের কথা তো তো তাই মনে হচ্ছে, শুধু একলাই হ্যাঁ, করেছে। মানে একা সব খুন খারাপি করেছে। তাই তো বোঝা যাচ্ছে। যদি করে থাকে তাহলে একা করেছে। আসলে আমার আপনি কাছে দেখেন মনে হয় কোনো সুন্দরবনের নিয়ম খোঁজ নাই, নিয়ে নীতি আবার নাই। সেই জলদস্যুরা ফিরে এসছে। হ্যাঁ, এবং হাজার হাজার আহ, টাকা হয়তো তারা ইনভেস্ট করছে। কোটি তো কোটি। হ্যাঁ, মানে মানে কি, তার মানে কি এটা এখন আবার ওই ইয়ে করে। জলদস্যুদের অভয়ারণ্য হয়ে গেছে সুন্দরবনের ওই জায়গা? হ্যাঁ, খোঁজ নিয়ে দেখেন, যে কোনো সাংবাদিক খোঁজ নিয়ে দেখুন। ঠিক আছে? আচ্ছা, আর আর কি, আর হচ্ছে অনেক অনেক মামলার সঙ্গে উনি যুক্ত ছিলেন। হুম, এমনকি আমি আপনাকে বলি, এই যে মোহাম্মদ ইউনূস সরকারের একজন প্রভাবশালী উপদেষ্টা, হ্যাঁ, তিনি আহ, তার কি বলে স্পাউস কে ইয়ে ইয়ে করেছে, মানে কেউ তুলে নিয়ে গেছিল বা কিছু হয়েছিল, নিখোঁজ হয়ে গেছে। সেখানেও এই উদ্ধার পর্বে জিয়াউল হাসান হারিয়েছে। হম, এখন এই প্রসঙ্গগুলিতে আসবে না। হ্যাঁ, এরকম যদি আমরা খুঁটিনাটি তদন্ত করে দেখি, খুঁটিনাটি ইনভেস্টিগেট করে গিয়ে দেখি, আমি আবার এই বারবার জিয়াউল হাসান প্রসঙ্গে বলছি দেখে, হ্যাঁ, আমার ব্যক্তিগত স্বার্থের প্রসঙ্গে না তুলে বসেল। হ্যাঁ, তো হ্যাঁ, আমি ভদ্রলোককে অতটা ভালো ব্যক্তিগতভাবে চিনিও না। হুম, আচ্ছা, কিন্তু আমি যেটা চেষ্টা করেছি সেটা হচ্ছে যে এই আমার একটা অনুসন্ধানের জায়গা ছিল যে এই একজন ব্যক্তিকে টার্গেট করা হলো, আর কেউ আসলে না। কেন টার্গেট করা হলো?
উনি তো ছিলেন এনটিএমসিতে, এনটিএমসির মহাপরিচালক। হ্যাঁ, আমার ধারণা যে ওনার কাছে অনেক তথ্য প্রমাণ আছে 5 আগস্ট বিষয়ক। হ্যাঁ, এটাকে বন্ধ ঠিক করতে আছে, চাইছে। যে কারণে তাকে ট্র্যাপ করা হচ্ছে। ধারণা না, এটাই আমি সত্যি, নিশ্চিত। এটা হয়তো প্রায় নিশ্চিত। আচ্ছা, আপনার কি মনে হয় এই যে মামলাগুলো, এই যে রাজনৈতিক ভাবে বন্দী যারা আছেন, স্পেশালি শোনা যায় হাসানুল হক ইনু, শোনা হুম। যায় আর কি যে কিছু কিছু ব্যক্তির মামলা নেই, যতটা হাসানুল হক ইনুর কথা শোনা যায় ততটা কিন্তু রাশেদ খান মেননের মানে কথা শোনা যায় না, যে শুধু শোনা যায় হাসানুল হক ইনুর মামলা খুব দ্রুত গতিতে চলছে। আমি একটা গতি লক্ষ্য করছি। হ্যাঁ, কি লোকগতি, হ্যাঁ। যে সেটা হচ্ছে হাসানুল হক ইনু, জিয়াউল হাসান, এই দুইজনের মামলাগুলির ডেট পড়ছে খুব দ্রুত, খুব দ্রুত শুনানি হওয়ার চেষ্টা হচ্ছে। এবং দ্রুত ডেট এবং দ্রুত শুনানি কখন হয়? তখনই হয় যখন খুব দ্রুত মামলা দেওয়ার তাগিদ থাকে, রায় দেওয়ার তাগিদ থাকে। রায় দেওয়ার তাকে থাকে। হ্যাঁ, আমি অন্যান্য মামলার যে গতি আর এই দুইজনের মামলার যে গতি, আহ, আমি একটু মনে হয় গতিটা বেশি। তাতে কি মনে হয় আপনার? আমি তো স্পষ্টই বললাম যে গতি যদি বেশি হয় তাহলে তো আহ, দ্রুত রায় দেওয়ার একটা চেষ্টা আছে বলে মনে হয়। রায় কিরকম হবে মনে হয়? সেটার দ্বারা আমরা করতে পারবো না, সেটা তো কোর্ট কন্ট্রাক্ট হবে। মানে আমরা একটা খুব প্যাচের মধ্যে পড়ে গেছি, যে একটা মানে ভয়ঙ্কর ভাবে একটা অরাজক কোর্ট চলছে, ক্যাঙ্গারু কোর্ট চলছে। মানে কোনো ম্যারিট নাই এরকম সব ভুল মানে মামলা দিয়ে, কিন্তু আমরা আবার কিছুই বলতে পারছি না কোর্ট। জুডিশিয়ারি জুডিশিয়ারি যদি কাজ করতে না পারে তাহলে কোনো দেশে আহ, মানে আমি একটা রিট করতে চাইলাম, সেই রিটটা করতে পারবো না। হ্যাঁ, যদি হুম। ব্যাপক মানুষ হচ্ছে সুবিচার না পায়, সে ধরুন যে সরকার, রাষ্ট্র যারা ক্ষতিগ্রস্ত হয়েছে, সে যাবে কোথায়? সে যাবে তো জুডিশিয়ারির কাছে না। তো তার যদি যাওয়ার পথ না থাকে, হ্যাঁ, আপনার সমস্ত কিছু যদি সিলেক্টিভ হয়, টার্গেটেড হয়, তাহলে তো আর আপনার এই সুশাসনের কথা বলার প্রশ্ন নেই। হ্যাঁ, না। তো বেসিক্যালি যেটা আমি একটু কনক্লুড করি আপনার সঙ্গে, সেটা হচ্ছে 50 বছর ধরে বিরাজনীতিকরণের চেষ্টা হচ্ছে, সামরিকায়নের চেষ্টা হচ্ছে। আপনি দেখুন ল এনফোর্সমেন্ট ফোর্স গুলোর অবস্থায় দেখুন, পুলিশ ছাড়া বাকি সমস্ত বাহিনী টপেকে বসে আছে। বলুন তো, বিজেপির প্রধানকে আপনি বলুন তো, আনসার বিজেপির প্রধানকে, ফায়ার সার্ভিসের প্রধানকে, বুঝতে পারছেন? শুধুমাত্র পুলিশের আইজি পদটা এখনো দখল করতে পারেনি। আচ্ছা, এই পদগুলো কে, মানে কি এটা কি আসলেও আম, এখন যে সরকার বা, সামরিক বাহিনী কেউ না কেউ এই পদগুলিতে বসে আছে, তাই না? আমি সেটাই বলতে চাচ্ছি, এই পদগুলো কি ডিজিএফআই দেয়? আমি সরাসরি নামই বলতে আমি বুঝতেছিলাম না আমি আপনাকে বলবো কিনা। হ্যাঁ, এগুলা কি আসলে অনেক সময় বলে যে যে একটা কোনো কিছু। কনভেনশন তৈরি হয়ে গেছে, কনভেনশন তৈরি হয়ে গেছে যে অটোমেটিক্যালি বিজেপিতে কোনো একজন মেজর জেনারেল ই হবে, ডিজি হবে। এসে একটা বসে যাবে। কনভেনশন তৈরি হয়ে গেছে যে আনসারের ডিজি হবে। ঠিক হ্যাঁ। আছে, হ্যাঁ। আচ্ছা, সেই কনভেনশনটা পুলিশে একবার চালু হয়ে গেলে পুলিশও হবে। পুলিশের একাংশ, মানে র্যাব তো যৌথ বাহিনী, সেখানে তো আর্মি অফিসাররা আছে, সেখানে নেভির অফিসাররা আছে, হিউম্যান অফিসাররা আছে। তার মানে কি ধীরে 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 প্রত্যেকটা সেক্টর আসলে চলে যাচ্ছে ইয়ে মানে উত্তর পাড়ার দিকেই। আমি ল এনফোর্সমেন্ট বাহিনীগুলোর কথা বলছি, একদম পরিষ্কার। হ্যাঁ, তাইলে মানে বলে দিলেই হয় যে সেনাবাহিনীর একটা বড় দায়িত্ব হচ্ছে জননিরাপত্তা, বলে দিলেই হয়। হ্যাঁ, মানে হ্যাঁ, বেসিক্যালি সেটাই। হচ্ছে আপনার প্রতিরক্ষা নীতি আছে কিনা। হ্যাঁ, আপনাদের প্রতিরক্ষা নীতিই নেই। না। হ্যাঁ, জন নিরাপত্তা নীতিও নেই। ঠিক তাহলে আছে। তাহলে অন্য একটা একটা নীতি তো প্রণয়ন করে একটা
কম্বাইন্ড নীতি প্রণয়ন করে, মানে যেটাই হোক একটা কিছু করে তাহলে কিন্তু ডিক্লেয়ার আপনি করে। ডেমোক্রেটিক প্রসেস থাকলে, যদি একটা রাজনৈতিক চর্চা থাকে একটা দেশে, তখন আপনি বলতে পারেন। আমাদের দেশে কি রাইট। রাজনৈতিক চর্চা আছে, ডেমোক্রেটিক চর্চা আছে? না। আমাদের তো ট্র্যাডিশনাল রাজনৈতিক দলগুলি দুর্বল হয়ে গেছে, ক্ষতিগ্রস্ত হয়েছে। হ্যাঁ, আওয়ামী লীগ, আওয়ামী লীগও হচ্ছে নাই, তো সে তো একটা নিষিদ্ধ দল এখন, সুতরাং আওয়ামী লীগের অস্তিত্ব নাই, তাই না? তো তাইলে ট্র্যাডিশনাল রাজনৈতিক দলগুলো কোথায়? হ্যাঁ, একটা সংসদে পুরোটাই হচ্ছে ট্র্যাডিশনাল রাজনৈতিক দলবিহীন। রাইট। দুটো পিস পার্টি আছে, হুম, আর একটা যুদ্ধাপরাধী দল আছে। সেটা দিয়ে এই রাষ্ট্রের পক্ষে কাজ করবে সবাই। মানে ঐতিহ্যগত রাজনৈতিক দলগুলির প্রতি সাধারণ মানুষের বিশ্বাস থাকে, কারণ হচ্ছে সেই রাজনৈতিক নেতারা আপনার জনগণের সঙ্গে সম্পৃক্ত থাকেন, সম্পর্ক রক্ষা করেন। কারণ সেই রাজনীতিটা যে রাজনীতি হোক, হয়তো সেটি শ্রেণী রাজনীতি নয়। হ্যাঁ, নিদেন পক্ষে ধরুন বাংলাদেশে, যেহেতু বাংলাদেশ একটা ভূ রাজনৈতিক সংকটে পড়েছে, যে চীন বিরোধী একটা মার্কিন নীতি, সামরিক নীতি বলুন, হ্যাঁ, বা বৈশ্বিক নীতি বলুন, চীন বিরোধী একটি ভূ রাজনৈতিক নীতির মধ্যে বাংলাদেশ পড়েছে, এবং ভারত মার্কিন যুক্তরাষ্ট্রের সেই নীতির সাথে অ্যালাইন্ড হয়ে চলছে। ঠিক আছে? সেই অবস্থায় বাংলাদেশে মার্কিন সাম্রাজ্যবাদ বিরোধী কোন বিপ্লবী জাতীয়তাবাদী শক্তি নাই। সব সাম্রাজ্যবাদের পক্ষে শক্তি, কোন বিপ্লবী জাতীয়তাবাদী দল নেই। হ্যাঁ, আর কমিউনিস্ট দলগুলি তো, কমিউনিস্ট নামের যে দলগুলি, বাম দল বলে, হ্যাঁ, তাদের তো খুশি অবস্থা, তাদের তো আন্দোলন সংগ্রাম করার কোনো ক্যাপাসিটি নেই। তারা নাকি তাহলে মানে তাহলে জুলাই এনায়েত আগস্ট ভাই, আন্দোলনের নাকি তারা মহান বিপ্লবী। তো তারা এই মহান বিপ্লবীরা, ওই যে আমি যেমন জাসদকে কটাক্ষ করলাম যে মহান বিপ্লবী দল 1975-এর পরে বঙ্গবন্ধু নাই, তখন মহান নেতারা কেন, যারা বঙ্গবন্ধুকে মানে আহ, হত্যায় সহযোগিতা করলো কিনা রাজনৈতিক ভাবে, সেটাও দেখলো না। হ্যাঁ, তারা যেমন বাংলাদেশকে উদ্ধার করতে পারলো না, এই বান্দরগুলিও তো কিছু করতে পারছে না। লোক ঠিক কিনা? রাইট। না, আমি চিন্তা করছি যে এনায়েত ভাই আমার কাছে শেষ, আমি একদম শেষ পর্যায়ে চলে আসছি। কথা বল কত দ্রুত সময় চলে যায়, মনে হয় শেষ হয় না। আপনার মুখটা একটু উপরে উঠবে। আমি যেটা বলতে চাই যে এখান থেকে পরিত্রাণের উপায়টা কি, এটা একটা। তার আগে জানতে চাই, এটা একটা ইন্টারেস্টিং প্রশ্ন, আমি করবো কিনা ভাবতে ভাবতে ভাবলাম করেই ফেলি। কারণ যেহেতু আপনি নর্থ ইস্টে লিখছেন, আপনি নর্থ ইস্টের কলামিস্ট, নিশ্চয়ই আপনি অনেক কিছু জানেন। অনেকে বলে কি যে আমাদের এটার একটা ষড়যন্ত্র তত্ত্ব প্রচার আছে, যে আমাদের বাংলাদেশের এই অস্থিতিশীল অবস্থার জন্য শুধু যে আমেরিকা দায়ী, ব্যাপারটা ওরকম না। বহির্বিশ্বের কথা বলে যে ভারতের নাকি এক অংশের রেসপন্সিবিলিটি আছে, যে আমাদের আগের যে আওয়ামী লীগ গভর্নমেন্টের পড়ে যাওয়ার পিছনে তারাও অনেক ভূমিকা রেখেছে। আপনি কি মনে হয়? না, আমি একটু আগেই বললাম কিন্তু যে ভারত এখন আঞ্চলিকভাবে আহ, মার্কিন যুক্তরাষ্ট্রের যে চীন বিরোধী পলিসি। নীতি, হ্যাঁ, হ্যাঁ। সেই চীন বিরোধী নীতিতে, দক্ষিণ পূর্ব এশিয়ায় তো সে চীন বিরোধী নীতিতে চলছে। তো ভারত হচ্ছে তার সঙ্গে আছে অ্যালাইন্ড। হ্যাঁ, তো বাংলাদেশ তো সেই নীতির বাইরে নয় নিশ্চয়ই। এক তার নম্বর। তার সাথে চীন দুই বিরোধী নম্বর নীতি। দুই নম্বর হচ্ছে যে আমার নর্থ ইস্টে ওই যে লেখার পিছনে বড় কারণ হচ্ছে যে বাংলাদেশের কোনো মিডিয়া বা বাংলাদেশের কোনো আহ, গণমাধ্যমে আমি লিখতে পারছি না, বা কেউ চাইছে না, আমার আমার যোগ্যতা নাই মনে হচ্ছে। হ্যাঁ, না, তো তারা যোগ্যতা আছে, যোগ্য, এখন হয়তো ভয়েও তাদের অনেকে। তাদের তাদের যারা আমাকে যোগ্য মনে করেছে, আমি তাদের
না না না, ইয়েতে লিখছি। আপনি নর্থ ইস্টে হ্যাঁ, লিখছেন আরো ভালোই হয়েছে, এক্সপ্লোর করতে পারছেন আরো দূরের, উইচ ইজ একটা জায়গায় বসে না থেকে এটা আরো আর ভালো আর ইন্টারন্যাশনাল দ্বিতীয় এক্সপ্লোর। আরেকটা কারণ হচ্ছে যে আমি যেহেতু সিদ্ধান্তই নিয়েছিলাম যে আমি মানে ইংরেজি ভাষায় লিখবো, টু অ্যাপিল দ্য ইন্টারন্যাশনাল সোসাইটি, সেটা একটা বড় কারণ। হুম। হ্যাঁ, মানে আমি জানতে চাইছিলাম যে আপনি বলছেন যে আর চীন ভারতের সংস্কৃতির কথা যেটা বললেন সেটা হচ্ছে আহ, এমন ধারণাও তো আছে যে আহ, মানে উনাকে ভারত তুলে নিয়ে গিয়ে আটকে রেখেছে। এরকম কথাও বলে, এটা আমার আমি জানি না, আপনি বলেন, তো আমি তো তো সঞ্চালককে এরকম ধরুন। এরকম কথা আছে তো, তো সেই সেই কথাগুলির যে সত্যতা সত্যতা যাচাই করার মতো ক্যাপাসিটি আমাদের নাই। হ্যাঁ, তো যেহেতু নাই, সুতরাং এটা এগুলি সব পারসেপশন বলেই মনে হয়। হ্যাঁ, কিন্তু পারসেপশন, অবশ্যই স্পেকুলেশন। অবশ্যই ভারতের ইনভলভমেন্ট আছে। আমেরিকার আহ, যে বৈশ্বিক নীতি, চীন বিরোধী, সেই চীন বিরোধী নীতিতে একটা ফ্যাক্টর আছে। এবং আহ, আহ, সেই ক্ষেত্রে শেখ হাসিনা একটা বাধা ছিল, কারণ উনি কোয়াডে যোগ দেন। না। কোয়াড কোয়াড যে কারণে নিষ্ক্রিয় হয়ে গেছে। হুম, মানে সমাপ্ত হতে পারেনি। তারপরে আমেরিকার সাথে আকসা চুক্তি বা জেসমিয়া চুক্তির ব্যাপারে ওনার অনাগ্রহ ছিল। চীন বিরোধী কোনো আহ, আহ, সামরিক জোটে বা আমেরিকার সঙ্গে কোনো সামরিক চুক্তিতে যাওয়ার ব্যাপারে, প্রতিরক্ষা চুক্তি যাওয়ার ব্যাপারে ওনার আপত্তি। সেটা একটা বড় কারণ হতে পারে যে ভারতের সঙ্গে তো উনি এই যে ভারতের নিরাপত্তা স্বার্থ দেখার কারণে, এই ধরুন ভারতের যে বিচ্ছিন্নতাবাদীরা বাংলাদেশের ভূখণ্ড ব্যবহার করছিল, বাংলাদেশের ভূখণ্ড তাদেরকে ব্যবহার করতে না দেওয়ার কারণে, হ্যাঁ, কি হচ্ছিল সেটা হচ্ছে যে ভারতের একটা হয়তো কৃতজ্ঞতা তৈরি হয়েছিল। ভারতের সাথে উনি একটা সম্পর্ক তৈরি করেছিলেন, যে কারণে উনি খুব দাপটে বলতেন যে ভারতকে যা দিয়েছি জীবনেও ভুলবে না। হুম। আবার যদি আমরা দেখি আরেকটা প্রসঙ্গ, সেটা হলো কি, জি বলেন। চীনের সঙ্গে একটা বৃহৎ সম্পর্ক গড়ে উঠছে। সেটা হচ্ছে চীনের বিনিয়োগ স্বার্থ বাংলাদেশে গত 15, 16, 17 বছরে বেড়েছিল। কারণ হচ্ছে সমস্ত মেগা প্রজেক্টগুলিতে চীনের আধিপত্য ছিল। হুম। তো উনি একটা ভারসাম্যপূর্ণ ও বৈদেশিক নীতি নিয়ে চলছিলেন। ভারতের সঙ্গে ওনার সুসম্পর্ক যেমন হচ্ছে নিরাপত্তা স্বার্থ দেখার কারণে, চীনের সঙ্গে ওনার স্বার্থ হচ্ছে বিনিয়োগ স্বার্থ, বাংলাদেশেরও স্বার্থ আছে সেখানে, যে মেগা প্রজেক্ট গুলো বাংলাদেশ সাকসেসফুল করতে চেয়েছে। এবং সেই সব জায়গায় রাশিয়া এবং জাপানও যথেষ্ট পার্টিসিপেট করেছে। আপনি খেয়াল করবেন যে 2017 পর্যন্ত কিন্তু খুব যে বিশাল পারফরমেন্স ছিল শেখ হাসিনা নেতৃত্বাধীন আওয়ামী লীগ গভর্নমেন্টের, তা কিন্তু না। হ্যাঁ, কিন্তু 2017 সালে এসে যখন উনি প্রমাণ করতে পারলেন যে হ্যাঁ উনি একটা স্থিতিশীলতার মধ্যে নিয়ে যেতে পেরেছেন, হুম। রাজনৈতিক স্থিতিশীলতা, এরপর থেকে বাংলাদেশের বিনিয়োগটা বেড়েছে। হুম, বেড়েছে। বিনিয়োগটা বেড়েছে, বৈদেশিক বিনিয়োগ গুলো বেড়েছে, বৈদেশিক ঋণ পেয়েছে বাংলাদেশ। হ্যাঁ, ঋণ পাওয়ার যোগ্যতা তৈরি হয়েছে বাংলাদেশে। হ্যাঁ, রাইট। আচ্ছা। এবং 102 নম্বর অর্থনীতি থেকে 32তম অর্থনীতি দেশে দেশ পরিণত হয়েছে। বিশাল ভোক্তা বাজার তৈরি হয়েছে। হ্যাঁ, মানুষের বাইং ক্যাপাসিটি বেড়েছে। হ্যাঁ, তো কৃষি অর্থনীতিটা 3 গুণ বড় হয়েছে। ঠিক আছে। রাইট। আচ্ছা, তারপরে ধরুন যে আহ, এই আহ, আহ, কি বলে, একদম সেকেন্ডারি পাওয়ার মানে জ্বালানি যেটা, প্রাইমারি এনার্জি তো আমাদের কোল, আমাদের কয়লা যদি তুলতে না দেয়, হ্যাঁ, তাহলে আমাদের প্রাইমারি ইয়ে মিটবে না। কারণ আমরা গ্যাস খরচ করে ফেলছি, এটা অন্যায় করছি। অন্যায় করছি, আমাদের উচিত হচ্ছে কোল ব্যবহার, কয়লা ব্যবহার করা। আমেরিকা যদি কয়লা ব্যবহার করতে পারে 70%, হ্যাঁ, চীন যদি 70% ব্যবহার করতে পারে, ভারত যদি পারে, বাংলাদেশ কেন পারবে না? বাংলাদেশে শুধু এমিশন হয়, আর কোথাও এমিশন হয় না। আমাদের যে কয়লা আছে আমরা 25,000 মেগাওয়াট 60 বছর চালাতে পারি।
হ্যাঁ, তো সেই দিকে হয়তো শেখ হাসিনা শেখ হাসিনার একটা দৃষ্টিভঙ্গি ছিল যে উনি আহ, প্রায় 7টা পাওয়ার প্ল্যান্ট হচ্ছে, কয়লা পাওয়ার প্ল্যান্ট। হ্যাঁ, তো এটা শুরুতে হয়তো আমদানি করেই চালাতেন, পরে হয়তো নিজস্ব করে ব্যবহার করতেন, এরকম একটা স্ট্র্যাটেজি কৌশল ওনার থাকলেও থাকতে পারেন। হ্যাঁ, তো হ্যাঁ, এই মানে আপনার সংকটটা সাথে, আছে এইগুলো আমাদের ধরেন এখান থেকে বের হতে হলে, আমি যেটা মনে করি আপনি যে প্রশ্নটা করলেন হ্যাঁ মানে সেটা হচ্ছে আমাদের রাজনৈতিক শক্তি, জনগণের রাজনৈতিক শক্তি তৈরি হয়েছে। জনগণের রাজনৈতিক শক্তি কি, যে এই যে এ, আমাদের 5ই আগস্টের আগে, হ্যাঁ, তৎকালীন প্রধানমন্ত্রী কি করলেন, উনি জনগণকে কোনো অ্যাপিল করলেন না। উনি তো বলতে পারতেন যে হ্যাঁ আমাকে মার্কিন যুক্তরাষ্ট্র এই প্রস্তাব দিয়েছে, এই ঝামেলা হয়েছে, এই বিষয়, এই ব্যাপার, হ্যাঁ, আমাকে জনগণের কাছে যেতে পারতেন, সমর্থন আদায় করতে পারতেন। যেটা বঙ্গবন্ধু মানে বঙ্গবন্ধুর রাজনীতিতে আমি এটাই বলি যে বঙ্গবন্ধুর রাজনীতির সাথে অন্য রাজনীতির পার্থক্য আছে। বঙ্গবন্ধু আর কিছু ছিল না, কোনো কিছু হইলে জনগণ, অ্যাপিল টু অ্যাপিল টু পিপল। দেখেন আপনি কি পরিমাণ ভাষণ আছে, 73, 74, 75, 76, সব অ্যাপিল টু পিপল। হ্যাঁ, তো এই যে অ্যাপিল টু পিপলের যে ব্যাপারটা, সেইটা না হয়ে যদি গোষ্ঠীবদ্ধতার মধ্যে পড়ে যাই আমরা, যে ব্যবসায়ী গ্রুপকে ডাকলাম, তাদের সাথে কথা বললাম, এই এরকম আহ, হয়েছে। সামরিক নেতাদের সাথে কথা বললাম, কিছু তেলবাজ সাংবাদিকের সাথে কথা বললাম, হ্যাঁ, ঠিক আছে, তাহলে তো বিষয়টা হবে না। মানে ওনার সাথে যে, মানে যে কোনো রাজনৈতিক দলের যে জনগণের সাথে সম্পর্ক, হ্যাঁ, ঠিক আছে, সেটা বিএনপি যদি জনগণের দল হয়ে উঠতে চায় তারও লাগবে। হুম, ট্র্যাডিশনাল রাজনৈতিক দল হিসেবে গড়ে উঠতে হবে। পৃথিবীর সব দেশেই তো আছে ট্র্যাডিশনাল রাজনৈতিক দলই তো। হ্যাঁ, হ্যাঁ, আপনি যে দেশে আছেন সেই দেশেও তো, তাই না? অবশ্যই। আমেরিকা তো। হ্যাঁ, হ্যাঁ, একদম, তো একদম। আপনার এটা হচ্ছে একটা, জনগণকে ইনভলভ করে পলিটিক্স করা ছাড়া, সেটা আপনি যেই পলিটিক্স করেন, আপনি ক্লাস পলিটিক্স করেন, উৎপাদন সম্পর্কের ভিত্তিতে সমাজকে বিচার করেন, আর আপনি সংস্কারবাদী হন বা জাতীয়তাবাদী হন, নিদেন পক্ষে আপনি যদি বিপ্লবী জাতীয়তাবাদীও হন, যে যে আপনি হচ্ছে সাম্রাজ্যবাদ বিরোধী, হ্যাঁ, সাম্রাজ্যবাদের সমস্যাগুলি যদি আপনি বোঝেন, তাহলেও হচ্ছে একটা রাজনীতি ধারা। আরো যে আমাদের রাজনৈতিক কৌশল কি, রাজনৈতিক আদর্শ কি, উন্নয়নের রাজনীতি কোনো আদর্শ, তা আমরা শেষ করি ব্যাপার। হ্যাঁ, এনায়েত ভাই, একদমই আমরা শেষ পর্যায়ে চলে এসেছি। আপনি বললেন যে উত্তরণের উপায়, আপনি বললেন যে জনগণের রাজনীতিকে শক্তিশালী করতে হবে এবং জনগণের সাথে কানেকশন বাড়াতে হবে, যেটা আমি বুঝেছি। আসলে আমার কাছেও মনে হতো যে রাজনৈতিক জনসম্পৃক্ততাও যেমন কমে গেছিল, এবং দলের ভিতরে নিজেদের ইন্টারনালিও তাদের মধ্যে হয় সাংগঠনিকভাবে সম্পৃক্ততাও কমে গেছিল। সেটা তো আওয়ামী লীগের পলিটিক্সের। সেটা আওয়ামী লীগের কি আমি জানি না, কিন্তু আমি সোজা কথা বলি যে হুম। ওয়াকাস পার্টি, জাসদ আছেন, 14 দল, আচ্ছা, আচ্ছা। বিপুল, হ্যাঁ, তো এই দল কেন পিপলের কাছে যাচ্ছে না, এই দল কেন গিয়ে বলছে না, হ্যাঁ, তার আহ, যে আহ, ধরুন আহ, ধর্মভিত্তিক রাজনীতির কারণে যে ক্ষতিগ্রস্ত অবস্থা আমাদের সমাজে, সেটা নিয়ে কেন লড়াই করছে না, সে কেন আহ, মার্কিন যুক্তরাষ্ট্রের সাথে এই চুক্তির বিষয় নিয়ে কথা বলছে না, সে কেন পিপলের পক্ষে দাঁড়াচ্ছে না? রাইট। পিপল তো গণতন্ত্রহীনতার মধ্যে আছে, পিপল তো নির্বাচনহীনতার মধ্যে আছে, পিপলের জুডিশিয়ারি নাই। হ্যাঁ, তাহলে ওয়ার্কার্স পার্টি এবং জাসদ কেন দাঁড়াচ্ছেন? আপনি বুঝতে পেরেছেন যে রাজনৈতিক দলগুলোর ক্ষয়িষ্ণুতার কথা বলছি। এটা শুধু আওয়ামী লীগের প্রসঙ্গ না, বা না, কি বলে বিএনপির প্রসঙ্গ না। না, হ্যাঁ, হুম, সিপিবির রোল কি? বুঝতে পেরেছি। যে কোনো সিপি তো রাজনৈতিক দিন দলের। হালুয়া রুটি খাওয়ার চেষ্টা করলো, হালুয়া রুটি পেল না। না, না। আমরা একদমই শেষ পর্যায়ে চলে এসেছি, এনায়েত ভাই।
আপনি বললেন যে কিভাবে আমরা যাব, আপনি কি আশা দেখেন? এইটুকুন অল্প কথা বললে দেন, আমি আমি শেষ করে দেব। আপনি কি হোপ বা স্কোপ দেখতে পান? স্কোপ আছে, হোপ দেখতে পান? হোপ আমি 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 যে আশাটা দেখি আমি সেটা বলি আপনাকে। বলেন। হ্যাঁ, আমি যে আশাটা দেখি সেটা হচ্ছে আমাদের বাংলাদেশের মানুষ, মানুষ হচ্ছে বড় ফ্যাক্টর। হ্যাঁ, তো বাংলাদেশের মানুষ হচ্ছে, এমনও হতে পারে কোনদিন আসবে যে নেতৃত্বহীন একটি জাগরণ তৈরি করবে। নেতৃত্বহীন, এটা কি আপনি দূরের দূরের কথা বলছেন? নেতৃত্বহীন জাগরণের কথা বলছি। হ্যাঁ, বুঝতে হ্যাঁ, পেরেছি। যে এমনই একটা জাগরণিক মানে বাঙালির জাগরণিক নেতা ছিলেন কিন্তু একজন, হুম। হ্যাঁ, বঙ্গবন্ধু। হুম। আচ্ছা, কিন্তু তার অনুপস্থিতিতেও বাঙালি কিন্তু সেই জাগরণের মধ্যে পেরেছে। হুম। শুধু মানে উনার নামে মুক্তিযুদ্ধ হয়ে গেল। হ্যাঁ, আচ্ছা, সেই রকম অনুপস্থিত বঙ্গবন্ধু কিন্তু আবার জাগরণ ঘটিয়ে দেবেন। বুঝতে পেরেছি। হ্যাঁ, বুঝতে তো আমি পেরেছি। মনে করি যে একটা নেতৃত্বহীন জাগরণের মধ্যে আছে বাংলাদেশের মধ্যে। হ্যাঁ, এটা স্ফুরণটা কখন হবে আমি জানি না। হ্যাঁ, মানে তো ওইটাই আমি এই অবস্থায় 50 বছর ধরে রাষ্ট্র রাজনীতি যে ষড়যন্ত্র তত্ত্বের মধ্যে দিয়ে যাচ্ছে, এইটার শেষ হইতে হবে, এইভাবে চলতে পারে। এনায়েত ভাই, আমি আপনাকে যেটা ভয় পাচ্ছি, যে আমরা না, আপনি যেটা বললেন যে খুবই আশা জাগা নিয়ে কথা, যে নেতৃত্বহীন জাগরণ হতে পারে, কিন্তু আমরা যদি এটা বালুচিস্তানের মতো আমাদের আগে জাগরণের চেষ্টা করে, আন্দোলন চেষ্টা করে, এখন আন্দোলনই করে যাচ্ছে, আমরা কি ওই লুপের মধ্যে ঢুকে নেতৃত্বহীনতার গেল? কারণেই তো, জি। নেতৃত্বহীনতার কারণেই তো হচ্ছে কারণেই। মানে কারণেই। বঙ্গবন্ধুকে তো আহ, কি বলে, সিন্ধু নেতারা, বেলুচ নেতারা অ্যাকিউজ করতেন ওই সময়। হ্যাঁ, হ্যাঁ, বলছেন যে তো আমাদের বঙ্গবন্ধু বঙ্গবন্ধু নেই। শুধু বাঙালি নিয়ে কি বলে চিন্তিত। হ্যাঁ, হ্যাঁ, যার হচ্ছে, হ্যাঁ, প্রত্যেকটা প্রদেশের নেতৃত্ব দেওয়ার ক্যাপাসিটি যারা, ক্যাপাসিটি আছে। মানে, তো হ্যাঁ, ওই জন্য আমার, আপনি যেহেতু বললেন মানে নেতৃত্ব, উনি বেলুচদেরকে কেন উদ্ধার করলেন না, উনি উদ্ধার করলেন না, আমাদের তো সিনদেরকে কেন বঙ্গবন্ধু উদ্ধার নেই। করলেন না? না, এই জন্যই আমি হ্যাঁ, বললাম যে আপনি যখন নেতৃত্বহীন রাজনীতির কথা বলেন, নেতৃত্বহীন গণজাগরণের কথা বললেন, নেতৃত্বহীন জাগরণ তো নয়, আসলে সেই বঙ্গবন্ধু, যিনি আহ, আহ, সশরীরে নেই কিন্তু অদৃশ্যভাবে তিনিই নেতা। কিন্তু তখন আমার বালুচের কথা মনে আসলো যে ওরা তো এখনো, মানে এই জাগরণ যদি লম্বা সময়ের তাদের জন্য। কিন্তু তাদের ওই যে তাদের ওটাও নেই, মানে অনুপস্থিত নেতার অনুপস্থিত নেতাও যে নেতাও জাগরণ নেই। তৈরি করতে পারে সেটাও নেই। হ্যাঁ, সুতরাং তার মানে আমাদের হয়তো আরেকটু ত্বরান্বিত হতে পারে, দেখা যাক। এনায়েত ভাই। আমি আমি দেখতে পাচ্ছি যেটা, যে মানে আমি আহ, তো প্রথমত আপনার ধরুন, এই যে শিক্ষিত ডিগ্রিধারী বাঙালি হচ্ছে বাংলাদেশের শত্রু। হুম। হ্যাঁ। এই শিক্ষিত ডিগ্রিধারী বাঙালি বাংলাদেশের শত্রু, কিন্তু আমি একটা ব্যাপক সংখ্যক মানুষের মধ্যে বঙ্গবন্ধু নিয়ে স্টাডি করা শুরু করেছে দেখতে পাচ্ছি। হ্যাঁ, প্রচুর ইয়েও হয়েছে তো, মানে অপদস্থ হতে হয়েছে, নানান ধরনের বিষয় এর মধ্যে দিয়ে গেছে, কিন্তু বঙ্গবন্ধুকে পলিটিক্যালি চেতনাগত ভাবে কিল করতে চেষ্টা করেছেন, পারা যাচ্ছে না। উল্টো উল্টো হচ্ছে। তো বঙ্গবন্ধুর রাজনীতিটা যদি ব্যাক করে, বাংলাদেশে কেউ যদি ব্যাক করাতে পারে, যে টু দ্য অ্যাপিল টু দ্য পিপল, আর কিছু না, এত ক্লাস পলিটিক্স এর দরকার নেই, অ্যাপিল টু দ্য পিপল, যে মানুষকে সঙ্গে নিয়ে, জনগণকে সঙ্গে নিয়ে একটা রাষ্ট্র গঠনের চেষ্টা করে। উনি তো তাই করেছেন। উনি বাকশাল যখন করতে গেছেন তখন জনগণের কাছে গেছেন। হ্যাঁ, বলেছেন যে এই আমলারা ঘুষ খায়। হ্যাঁ, হ্যাঁ, ওনার ওই সময়কার স্পিচ গুলা, দুটো স্পিচ ছিল, আছে, আমি শুনেছি। অনেক, আপনি কথা কথা নেবেন, পঞ্চাশ মানে দিবেন, অনেক না, ওনার তো অনেক স্পিচ 50 দিবেন। আছে, দুটো স্পিচ আছে খুবই গুরুত্বপূর্ণ বাকশালের আগে এবং সমসাময়িক সময় উনি যখন বাকশাল ঘোষণা করবেন, বাকশাল প্ল্যান করলেন, ইট ওয়াজ মানে ফ্যান্টাস্টিক। মানে আমি বারবার শুনি এবং লাইনগুলোকে, সেন্টেন্সগুলোকে আবার বোঝার চেষ্টা করি, আমাদের তো না বুঝলে কেমনে কথা বলবো। তখন মনে হয় আমি রিলেট করতে পারি আপনার এটা। ভাষণগুলি ভাষণগুলি লোপা আসলে বাংলাদেশের রাজনৈতিক দার্শনিক ভিত্তি। একদম।
100%। হ্যাঁ, সেই ভিত্তিটা, দার্শনিক ভিত্তিটাকে যদি বাংলাদেশের মানুষ অনুধাবন করতে পারে, একটা নেতৃত্বহীন গণজাগরণের মধ্য দিয়ে বাংলাদেশ একটা সুসংগঠিত রূপ পেতে পারে। আম, সেটি অনেক হবে কোনো না কোনো সময়, কারণ হচ্ছে এই গোষ্ঠীর শাসক, হ্যাঁ, এরা খুব বেশি সংখ্যা না। হ্যাঁ, বাঙালি তো আপনার উর্দি শাসকদের সঙ্গে যুদ্ধ করেছে, করেনি? হ্যাঁ, এটা তো স্বাধীন বাঙালি জাতি। হ্যাঁ, এক্স্যাক্টলি। যত ওই বলতে থাকেন যে না এটা বাঙালি না, হ্যাঁ, কোনো লাভ হবে না। কালচারাল জেনোসাইড তো অত সোজা? 50 বছর ধরে কালচারাল জেনোসাইড চলছে। হ্যাঁ, তো সেই কালচারাল জেনোসাইডের পরেও তো হচ্ছে আহ, আহ, উম, আমাদের আহ, অনেক কিছু আছে এখন, তাই না? আপনার ধরুন যে কৃষি উদ্ভূত যে সংস্কৃতি ছিল, আমাদের বাঙালি সংস্কৃতির মূল হ্যাঁ, জায়গাটা হচ্ছে কৃষি উদ্ভূত। হম। তো এইটা আবার একটা অনেক বড় প্রসঙ্গ, এই প্রসঙ্গে আর না, এই আমরা প্রসঙ্গে আজকে আর না যাই নায়েদ ভাই, আমরা আবারও আলোচনা করব। আমার মনে হয় আমাদের সেক্টর ধরে ধরে একটু আলোচনা করা উচিত। আমি আপনার যে উম, আপনার যে কলামগুলো প্রকাশিত হলো নর্থ ইস্টে, ওইটা নিয়ে আমি অনেকগুলা আমি আমার প্রথম যখন আপনার সাথে কথা বলবো ভেবেছিলাম ওটা নিয়েই কথা বলবো, পরে দেখলাম ওটা নিয়ে আসলে আপনার অনেকগুলো কথা হয়েছে, কিন্তু আমার মনে হয়েছে যে ওর সাথে যদি রাজনৈতিক বাস্তবতাটা এবং আসলে কি হচ্ছে, আসলে আমরা কিভাবে এটার থেকে বেরোবো, বা আমরা আসলে কি কনফিউজড, এই বিষয়গুলো যদি আপনার থেকে জানি তাহলে বোধহয় আরো আমাদের দর্শকরা বুঝতে পারবে। বিশেষ করে আমার টার্গেট থাকে, আমার এখানে কিন্তু আমার অনেক তরুণ প্রজন্ম আমার কথা শুনে। তো আমার কাছে মনে হচ্ছে আমাদের শোগুলো আর কি, আমার না তো আপনাদের কথা, তো সেই জন্য আমি আপনার সাথে একটু ভিন্ন আঙ্গিকে কথা বললাম। অনেক ধন্যবাদ এনায়েত ভাই। আমি দেখি যদি আপনার সময় হয় আমরা এরকম আলোচনা সপ্তাহে একবার যদি করতে পারি তাহলে তো খুবই ভালো হয়। আপনি সপ্তাহে ভালো একবার থাকবেন। করে খুব কঠিন ব্যাপার। মাসে হ্যাঁ, একবার, কিন্তু দুইবার, কিন্তু কিন্তু নিশ্চয়ই বাই আবার উইকলি। কখনো। ওকে, হ্যাঁ, ঠিক আছে। হ্যাঁ, আর আর হ্যাঁ, ব্যাপারটা হচ্ছে আমি আরেকটা ইয়ে করি, মানে আমি আপনি অনেকদিন ধরে অনুরোধ করেছিলেন, আরো কয়েকজন অনেকদিন ধরে অনুরোধ করেছিল এই নর্থ ইস্টের কি বলে 8 পর্বের সিরিজের পরে আসলে আহ, আমি এই পডকাস্টগুলিতে কথা বলবো। কিন্তু পডকাস্টে কথা বলা কিন্তু আমার কাজ না। আমার কাজ হচ্ছে ইনভেস্টিগেট করা, লেখা, বিশ্লেষণ করা। হ্যাঁ, তথ্য বিশ্লেষণ করা। তো সেই কাজটাতে আমি আসলে মনোযোগটা রাখতে চাই। হ্যাঁ, আদারওয়াইজ হয় কি, এই যে আমি পডকাস্টে কথা বললাম এবং সেখানে শেষ হয়ে গেল। না, হ্যাঁ, এটা এটা রেকর্ডেড এটা থাকে। ঠিক, এটা ঠিক না এনায়েত ভাই। কেন জানেন, মানুষের অনেকের আছে রিডিং হ্যাবিটটা বা সময়ের কারণে রিড করতে পারে না, তখন হয় গাড়িতে যাচ্ছে, কাজে যাচ্ছে, হেডফোনটা লাগিয়ে শুনতে শুনতে যাচ্ছে। সো লিসেনিং হ্যাবিট মানুষের অনেক বেড়েছে এনায়েত ভাই। আপনার কথা শেষ হয় নাই, আপনার এই কথা শুনে মানুষ মনে করবে ওকে ফাইন, এনায়েত কবি এনায়েত করিম কবির ভাইয়ের লেখাটা পড়ি। বুঝতে পারছেন? সো দিস ইজ মানে এটা একটা স্টার্টও হতে পারে, আপনি ওইভাবে দেখেন। আমরা যেই হ্যাঁ, ঠিক আছে। ফেনোমেনার মধ্যে আমি ছিলাম। আমি আমি তো আমার আমার কারণটা বললাম, সময়েরও তো ব্যাপার থাকে। সময়ের হ্যাঁ, ব্যাপার হচ্ছে, সেটা একজন লেখকের, একজন গবেষকের সময়টা কম, এটা হচ্ছে সবচেয়ে সমস্যা। কারণ আপনার মূল কাজের জায়গা থেকে আপনার ডিফোকাসড হয়ে যাওয়া, কারণ এই যে আপনি 1-1.5 ঘন্টা সময় আপনাকে দিলেন, এই সময়টা তো আপনি আপনার ব্যস্ততার মধ্য থেকেই আমাকে দিয়েছেন। অনেক কৃতজ্ঞতা জানাই এনায়েত ভাই। আবারও কথা হবে। আপনি সুস্থ থাকবেন, ভালো থাকবেন, সাবধানে থাকবেন, কারণ আপনি অনেক ধন্যবাদ। বাই ঝুঁকিপূর্ণ বাই কাজ বাই। করছেন। শুধু দর্শক, উম, আশা করি আজকের আলোচনা আপনাদের ভালো লাগবে, এবং আমরা একটু অন্যরকম আলোচনা করতে চেয়েছি, আর একটু ভিতরের খবরাখবর কি হয়েছিল 5ই আগস্টে সেটা জানার চেষ্টা করেছি। আমি আপনাদেরকে বলবো, নর্থ ইস্ট নিউজ বলে একটা অনলাইন পোর্টাল আছে, যেখানে এনায়েত কবির ভাই আম, 8 পর্বের একটা ধারাবাহিক লিখেছেন, যেখানে 5ই আগস্টের আগের সময়টা জুলাই, এবং 5ই আগস্টের সময়টা এবং তার 2-1 দিন পরের সময়টাকে উনি ভীষণভাবে পুঙ্খানুপুঙ্খ তুলে ধরার চেষ্টা করেছেন, স্পেশালি সেনাবাহিনীর জায়গাটা, ভূমিকাটা, এবং তারা কিভাবে এগিয়েছে, কি হয়েছে আসলে, কিভাবে মানুষ, বাংলার জনগণ প্রতারিত হয়েছে, সেটা উনি তুলে ধরার চেষ্টা করেছেন। আপনারা চাইলে
পড়তে পারেন। এটা আপনারা অনলাইনে পেয়ে যাবেন, নর্থ ইস্ট অনলাইন পোর্টাল। আপনাদের জন্য শুভকামনা জানাই। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিরাপদে থাকবেন। চলুন দেশকে ভালোবাসি। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু।